হায়োসিয়ামাস নিয়ে খুব বেসিক লেভেলে গতদিন আলোচনা করছিলাম। এই রিমেডিটা অনেকেই অনেক স্টাডি করেছেন, অনেক কিছু জানেন। আপনারা অনেকে আপনাদের নিয়মিত প্র্যাকটিস লাইফে প্রচুর ব্যবহার করেন। আসলে হায়োসিয়ামাস ইনফেকশন প্রচুর পরিমাণে আছে। স্কিন ডিজিজ থেকে শুরু করে মানে ঠিক হয় না এমন কোন ডিজিজে হায়োসিয়ামাস ব্যবহার করা মানে আমরা প্রতিনিয়ত কিন্তু করতেই থাকি। তো এই রিমেডি সম্পর্কে অনেক অভিজ্ঞতা, অনেক কেস। আমরা যদি কেস নিয়ে আলোচনা করি তাহলে ৫-৬ মাস দেখা যাচ্ছে এই একটা মেডিসিন দিয়েই সম্ভব চালিয়ে যাওয়া। চমৎকার রেজাল্টও পাওয়া যায়। তো যাক, আমরা মোটামুটি একটা জায়গায় নিয়ে এসে এই আলোচনাটা করতে চাই। তো হায়োসিয়ামাস রোগী সম্পর্কে খুব কেয়ারফুলি শোনেন। হায়োসিয়ামাস কিন্তু খুব কেয়ারফুল। হায়োসিয়ামাস পেশেন্ট আপনার কাছে আসছে, তার সম্পর্কে আপনাকে সব সময় একটা কথা মনে রাখতে হবে। প্রথমে আসলেই আপনি ফার্স্ট এই জিনিসটা দেখবেন, এই ব্যক্তি তার পরিবারের সদস্যদের সাথে, তার ফ্রেন্ড সার্কেলের সাথে, তার আশেপাশের লোকজনের সাথে, মানে তার আইপিআর, আমরা আইপিআর এর পুরোটা কি বলেছিলাম, ইন্টার পার্সোনাল রিলেশনশিপ, তাই না? তার আশেপাশে যারা আছে এদের প্রতি অফেন্ডেড থাকে না। অফেন্ডেড কাকে বলে? অফেন্ডেড বলতে আমরা কি বুঝি? আমরা বলি না যে অফেন্ডেড, তার মানে কি অ্যাবিউসিভ হতে পারে, গালমন্দ করতে পারে, খারাপ আচরণ করতে পারে, খারাপ ব্যবহার করতে পারে। হ্যাঁ, এই পার্সন কিন্তু কখনোই তার আইপিআর মানে আশেপাশে যারা আছে তাদের প্রতি অফেন্ডেড থাকে না, তাদের প্রতি খুব নাইস থাকে, খুব ভালো থাকে। কারণ সে ভয় পায়। ভালো করে নোট করে নেন, কেন সে অফেন্ডেড হয় না, কেন তাদের প্রতি নাইস থাকে? কারণ সে ভয় পায় যে যদি কখনো তার অবস্থা আরো অবনতি হয়ে যায়, তার শারীরিক কন্ডিশন আরো খারাপ হয়ে যায়, তার যদি কারো সাহায্যের প্রয়োজন পড়ে, কারো হেল্পের প্রয়োজন পড়ে। এখন আমি ধরেন যে আপনার প্রতি খুব খারাপ আচরণ করলাম, হ্যাঁ, আমি সিয়াম এর প্রতি খুবই খারাপ আচরণ করলাম। এখন আমি কোনো কারণে সাতক্ষীরা গেছি, যে যদি সিয়ামকে ফোন দিয়ে বলি যে ভাই তুমি একটু আমাকে হেল্প করো, সিয়াম আমাকে হেল্প করবে? ডেফিনেটলি করবে না। তো হাইসেন্সের মধ্যে এই ভয়টাই থাকে, আমি যদি তাকে অফেন্ডেড করি, তার সাথে খারাপ আচরণ করি, তার সাথে ভালো আচরণ না করি, তাহলে আমি যখন বিপদে পড়বো, আমার অবস্থা যখন খারাপ হয়ে যাবে, আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, তখন যদি তার কাছ থেকে আমি সাহায্য চাই আর সে যদি আমাকে সাহায্য না করে, তাহলে তো আমি শেষ। এই জন্য সে কি করে, এই জন্য তার সাথে সে কাইন্ড ব্যবহার করে, ভালো ব্যবহার করে। কেন ভালো ব্যবহার করে? যাতে আমার বিপদের সময়ে সে আমাকে সাহায্য করতে অস্বীকার না করে। বুঝতে পারলেন? খুব ইজি ভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম, দুই দিক দিয়েই বললাম। খারাপ ব্যবহার করলে সে তো আমার হেল্প করবে না, আমার বিপদে আসবে না, আমার করুণ অবস্থায় সে আমাকে দয়া করবে না। আর আমি যদি তার সাথে ভালো ব্যবহার করি, কাইন্ড ব্যবহার করি, সুন্দর ব্যবহার করি, তাহলে আমি যখন বিপদে পড়বো, আমার অবস্থা যখন খারাপ হবে, তখন তার কাছে যদি কিছু চাই, তখন সে আমাকে ডিনাই করতে পারবে না, আমাকে অস্বীকার করতে পারবে না। এই জন্য সে কি করে, সে তার ডাক্তার, ভালো করে খেয়াল করেন কাদের সাথে, আইপিআর তো বলে দিলাম, আইপিআর তো অনেক বড় জিনিস, সবার সাথেই কি, সবার সাথে না, কার সাথে? তার ডাক্তার বা তার নার্স বা তার সাহায্যকারী, যে তাকে হেল্প করে, অফিসে তার হেল্পিং হ্যান্ড, বাড়িতে তার বউ বা তার টেক কেয়ার করে, তাদের প্রতি অফেন্ডেড হয় না, সে তাদেরও টেক কেয়ার করে। ওই একই কারণে যে আমি এখন তাদের টেক কেয়ার করলে, আমি যখন বিপদে পড়বো, আমি যখন অসুস্থ হয়ে পড়বো, আমি যখন বিছানায় পড়বো, তখন তারাও আমাকে ঠিক করবে। এইটা ভালো করে মাথায় রাখবেন। তো হায়োসমাজ সম্পর্কে একটা তথ্য জেনে রাখুন এবং এটা নোট করে রাখেন। যখনই কোনো হায়োসমাজ পেশেন্ট আপনার চেম্বারে প্রবেশ করে, তারা খুব চেষ্টা করে, প্রথম যে বিষয় সেটা হলো সে ঢুকে আপনাকে একটা স্মাইল দিবে, একটা স্মাইল দিয়ে, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, আপনি কেমন আছেন,
আপনার সম্পর্কে আমি অনেক শুনেছি, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা বলবে, অনেকটা কার মতো, ফসফরাসের মতো। কিন্তু জেস্টার আলাদা হয়ে যাবে, ফসফরাস নিয়ে পরে আসবো, ডিফারেন্সিয়েট করবো। তাহলে ফার্স্ট আপনার চেম্বারে যখন ঢুকলো তখন সুন্দর একটা মিষ্টি একটা স্মাইল দিল, একটা মলিন কোমল একটা স্মাইল দিল যে আসসালামু আলাইকুম, হ্যালো স্যার, কেমন আছেন, আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি, প্রথমবার আসলে বলে আপনার সম্পর্কে অনেক কথা শুনলাম তাই আসছি, এই কথাগুলো বলবেন। তো একটা রোগী যখন আমাদের সামনে আসে তখন তার ওপেনিং সেন্টেন্স, যে কথাটা দিয়ে সে শুরু করে, যেটা দিয়ে সে সম্বোধন করে, ওপেনিং সেন্টেন্স আপনার মনে রাখতে হবে, এটা আপনার স্মরণে রাখতে হবে, এটা খুব জরুরি বিষয়। আপনি কথা বলা শুরু করার আগেই রোগী তার সিমটম সম্পর্কে মানে কিছু আপনি জিজ্ঞাসা তাকে করেননি, তার আগেই সে যা বলবে, অথবা সে যেভাবে আপনার কক্ষে আপনার রুমে প্রবেশ করবে, সে কিভাবে আপনার সামনে রাখা মানে রোগীদের যে চেয়ার থাকে কোন চেয়ারে কিভাবে বসবে, এগুলো হলো ওপেনিং রিমার্কস, ওপেনিং সাইন। এই ওপেনিং রিমার্কস গুলা কেস টেকিং এর জন্য খুবই প্রয়োজনীয়। আমরা অধিকাংশ ক্ষেত্রে এই মিস্টেক গুলা করি। একজন রোগী যখন ঢুকে আমরা ওই আগেকার রোগীকে কি ওষুধ দিয়েছিলাম সেটা মাথা নিচু করে আমাদের ডায়েরিতে লিখতে থাকি, এটা কিন্তু খুবই ভুল একটা কাজ। আপনাকে ফার্স্ট, আমি তো অনেক বড় বড় স্যারদের কাছে শুনেছি যে প্রথম কথাতে ওষুধ হয়ে যায়। আপনি যদি প্রথমে চেম্বারে রোগীকে অবজার্ভ না করেন তাহলে সাইলেশিয়া তো আপনার এমনি ঢুকতে মিস হয়ে যাবে। লাইকোপোডিয়াম, ভিরেট্রাম আপনি যদি কান খাড়া করে না রাখেন, পাশের রুমে কি ঘটছে এটা তো বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনি কিন্তু ওগুলো অনেক সময় মিস করে ফেলবেন। তাহলে ওপেনিং রিমার্কসটা হচ্ছে কেস টেকিং এর জন্য খুব প্রয়োজন, এটা খেয়াল করতে হবে। তো আজকে আমরা হায়োসোমাস সম্পর্কে যে প্রথম যে শিক্ষাটা আপনাদেরকে দিলাম, আমরা শিখলাম বা আমি আপনাদেরকে যেটা দিলাম সেটা কি, তাইলে সে কাউকে অফেন্ড করবে না, এটা লিখে নেন। সে কাউকে অফেন্ড করতে চায় না, কারণ তার ভয় যদি কোনো জরুরি অবস্থা আসে আর তার যদি সাহায্যের প্রয়োজন হয়, আর সে ব্যক্তি যদি যার সাথে খারাপ ব্যবহার করেছে, অফেন্ড করেছি, সে যদি রিফিউজ করে তাহলে তো শেষ। বরং আমি তার সাথে নাইস বিহেভ করব যাতে সে আমাকে রিফিউজ করতে না পারে, আমার প্রয়োজনে সে সাহায্য করতে আগে আসে। এটা হলো একটা ক্রাইটেরিয়া। ঠিক আছে, আমি মনে হয় বুঝাতে পারলাম। দুটো জিনিস বললাম, একটা সে অফেন্ড করতে চায় না, কাইন্ড ব্যবহার করে, আর একটা হলো কিভাবে চেম্বারে ঢুকে, সেটা আমরা মাথার মধ্যে ঢুকাই নিলাম। এরপরে একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, আমরা এই রুব্রিক্সটা ইয়েতে পাবো না, সিনথেসিস রেপার্টরিতে পাবো না, আমরা কমপ্লিট রেপার্টরিতে পাবো না। এটা মূলত নারের রেপার্টরি আছে। আমি আপনাদেরকে বলেছি নারের রেপার্টরিতে যেটা থাকবে সেটা বাদ দেওয়া যাবে না, সেটা খুব ইম্পর্টেন্ট। নারের রেপার্টরিতে আছে, আপনারা সিনথেসিসে এটা অ্যাড করে নিতে পারেন। যদিও এই রেপার্টরির এই রুব্রিক্স এর ভাষাটা আমাদের কি বলে রবিন মার্ফি তার রেপার্টরিতে দিয়েছে, যে রুব্রিক্সটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে নারের রেপার্টরিতে, এবং এটা হেরিং এর হেরিং গাইড অফ সিম্পটম অফ ম্যাথমেটিকাতেও এটা আছে। কি সেটা, সেটা হচ্ছে মানে এটা উচ্চারণটা হচ্ছে, আমরা অসাম ইউজ করি না, আ স্ট্যান্ড ইন অফ দোজ অ্যারাউন্ড হিম, একটাই মেডিসিন হায়োসোমাস। আমি রুব্রিক্সটা দিয়ে দিচ্ছি, আপনারা লিখে নেন। এটার উচ্চারণ হবে আ, আমরা অসাম ইউজ করি না, অসাম, AWESOME, সেটা এটার উচ্চারণ হচ্ছে আ, আ আ স্ট্যান্ড ইন অফ দোজ অ্যারাউন্ড হিম। ঠিক আছে, আ শব্দের অর্থ কি? আ শব্দের অর্থ হচ্ছে ভীতি মিশ্রিত গভীর শ্রদ্ধা, তীব্র বিস্ময়, ভীতি মিশ্রিত গভীর শ্রদ্ধা বা তীব্র বিস্ময়। যেমন কোন মহান ব্যক্তি বা দেখাচ্ছে যেটাকে আপনি অপ্রতিরোধ্য একটা শক্তি, অদ্ভুত দৃশ্য দেখে মানুষের মনের মধ্যে যে আবেগটা জেগে ওঠে। ঠিক আছে, তো এর অর্থ হলো বিস্ময়ে অবাক হওয়া প্লাস
সামনে নত হওয়া ভাব। আমি সমীকরণটা আপনাদেরকে একটু লিখে দিচ্ছি। বিস্ময়ে অবাক হওয়া প্লাস সামনে নত হওয়া ভাব, বিস্ময়ে অবাক হওয়া প্লাস সামনে সামনে নত হওয়া ভাব, এই দুটা মিলায়, অর্থাৎ শুধু ভয় বা শ্রদ্ধা নয়, দুটারই একটা সমন্বয় থাকবে। তো এটা একটা বিস্ময়ের চেয়েও গভীর এবং ভয়ের থেকেও আলাদা মিশ্রিত একটা অনুভূতি। তাহলে অ ইকুয়াল টু কি লিখবেন? বিস্ময় প্লাস ভয় প্লাস শ্রদ্ধা, এই তিনটা মিশ্রণে, এই তিনটা অনুভূতির মিশ্রণে জন্মানো একটা গভীর মানবিক অনুভূতি। তাহলে রুব্রিক্সটা কি হলো পুরোটা? আ স্ট্যান্ড ইন অফ দোজ অ্যারাউন্ড হিম। এটা বাংলা যদি আমরা করি তাহলে এরকম দাঁড়াবে, ভীত মিশ্রিত শ্রদ্ধা বিরাজ করে তার চারিপাশে মানুষদের প্রতি। ঠিক আছে, সহজ অর্থে তার চারপাশে সবাই তাকে দেখে তাক লাগা বিস্ময় আর শ্রদ্ধায় অনুভূত হয়। অর্থাৎ তিনি এমন প্রতাপশালী বা মহান ব্যক্তি যে উপস্থিত মানুষকে হতবাক, স্তম্ভিত বা শ্রদ্ধায় নত হয়ে যায়। তো যাক, আমরা এগুলা ডিকশনারি মিনিং নিয়ে আলোচনা করলাম, ভাষা মিনিং। তো আমরা এটাকে বুঝি কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। প্রথম যে প্রশ্ন, আপনারা নিজেরাই উত্তর খুঁজে বাইর করেন যে আপনি কেন কাউকে সম্মান করেন, কেন অন্যকে সম্মান প্রদর্শন করা আপনি কেন করেন? আমরা একজনকে কেন সম্মান করি? নিজে নিজে উত্তর খোঁজেন। আপনি সৃষ্টিকর্তাকে কেন সম্মান জানান? আমরা কি করি দেখেন, আমরা ধর মসজিদে যাচ্ছি বা আমাদের হিন্দু দাদারা মন্দিরে যান, হ্যাঁ, তারা সেখানে যে সৃষ্টিকর্তার সামনে মাথা নত করেন। কেন করেন? হিন্দু দাদারা কি করেন? দেবতার সামনে যে ওরা মাথা নত করে, তাই না? কেন মসজিদে বা মন্দিরে যাওয়ার সময় দেখেন, আমরা যখন এমনি বাড়িতে ইবাদত করছি এক ধরনের আছে, মসজিদে যখন যাচ্ছি বা ইবাদতের ক্ষেত্রেও দেখা যায় আমাদের মা বোনরাও ইবাদত যখন করে, দেখবেন যে অনেক পরিপাটি হয়ে থাকে, ভালো পোশাক আশাক পরে, গন্ধওয়ালা কাপড় পরবে না, ছেঁড়া কাপড় পরবে না, সুন্দর করে ঢেকে ঢুকে তারা নামাজ পড়বে, মাথায় কাপড় দিল। আমরা ছেলেরাও কিন্তু তাই করি, মানে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে আমরা কিন্তু সেখানে যাই। হ্যাঁ, এটা হতে পারে একটা সম্মানের বিষয় বা হতে পারে একটা ভয়ের বিষয়। বিশেষ করে যখন আপনি একজন পেশেন্ট বা এবং আপনি যখন কাউকে মেনে চলার চেষ্টা করছেন, যেমন একজন ডাক্তারের কথা মেনে চলা, ওষুধ খাওয়ার নিয়মে, মানে সঠিক নিয়মে ওষুধ খাওয়া, আপনার আশেপাশের মানুষকে সম্মান করছেন, ডাক্তারের প্রতি খুবই সম্মান প্রদর্শন করছেন, যদিও এমনটা করতে আপনার ভালো লাগে না, তারপর আপনি করছেন। তারপরেও একজন পেশেন্ট এগুলো করবে ভিতরে থাকা ফিয়ারের কারণে। এগুলা মূলত ওই প্রত্যেকটা এই যে এই জিনিসগুলো দেখানো, সম্মান দেখানো কিন্তু এক ধরনের ফিয়ার থাকে। আমরা সৃষ্টিকর্তাকে ভয় পাই বলে আমরা কিন্তু ইবাদত বন্দি এগুলো করতে থাকি, ডাকতে থাকি তাকে, তাই না? তো প্রত্যেক ব্যক্তির মধ্যে কোনো না কোনো ধরনের নার্ভাসনেস থাকে। আর এই পেশেন্টের, মানে এই হায়াসেমাস পেশেন্টের নার্ভাসনেস হলো সে মনে করে যে আমি যদি ডাক্তারকে অফেন্ড করি, আমি নার্সকে অফেন্ড করি, বা যে আমার বিছানায় পড়ে গেলে আমার টেক কেয়ার করবে তাকে যদি আমি অফেন্ড করি, ডাক্তারকে অফেন্ড করলে তো কোনো কথাই না, ডাক্তার তো ট্রিটমেন্ট বন্ধ করে দেবে। হ্যাঁ, ডাক্তার দুটা কাজ করতে পারে। আপনি ডাক্তারকে যদি অফেন্ড করেন তাহলে ডাক্তার দুই ধরনের কাজ করতে পারে। একটা হলো যে আপনি অন্য ডাক্তারের কাছে যান, আপনাকে আমি দিব না, ওষুধ দেব না, এটা একটা হতে পারে। দ্বিতীয়ত, ডাক্তার তাকে ভুল ওষুধ দিতে পারে। এই ধারণাটা তার মধ্যে কাজ করে যে ডাক্তার তো আমাকে ভুল দিয়ে দিবে আমি যদি ডাক্তারকে অফেন্ড করি। আর যদি ভুল ওষুধ দেয় তাহলে তো আমার যে কেস আছে সে তো কেল্লা ফতে একদম নষ্ট হয়ে যাবে। এই ভয়ে সে তার নার্সকে, তার ডাক্তারকে বা তার আইপিআর কে সে অফেন্ড করতে যায় না, তাদের সাথে নাইস আচরণ করে। ঠিক আছে? তো এখন একজন হায়াসোমাস পেশেন্ট যে একজন নাইস পারসন, সে তার ডাক্তারকে মান্য করার চেষ্টা করছে বা ডাক্তারের প্রতি রেসপেক্ট দেখাচ্ছে, রেফারেন্স দিচ্ছে। হ্যাঁ, এখনকার আইডিয়া হলো যে সে
ডাক্তারের প্রতি ভালো থাকবে বা ভালো আচরণ করবে, নতুবা ডাক্তার রেগে গিয়ে হাইসোমাসের মাথার মধ্যে এটা কাজ করে যে ডাক্তার রেগে গিয়ে তাকে ভুল ওষুধ দিতে পারে। যদি আপনি চিন্তা করেন কোন ডাক্তার কি সজ্ঞানে কোনো রুগীকে যতই শত্রু হোক ভুল ওষুধ দিবে না, এটা ডাক্তারের এথিকে কিন্তু যায় না। আমরা কিন্তু প্রত্যেকে এথিক মানি, আমরা ইচ এন্ড এভরিবডি এখানে যারা আছে আমরা প্রত্যেকে কিন্তু এথিক মানি। আমরা যদিও হোমিওপ্যাথ, আমরা মানে যখন আমাদের ওথ আছে আমরা কিন্তু ওথ নিই না, হ্যাঁ, যদিও এটা ম্যান্ডেটরি নেওয়াটা মেডিকেল প্রফেশনে আপনাকে নিতে হবে ওথ, কিন্তু আমাদের এই প্র্যাকটিসটা তৈরি হয়। অ্যালোপ্যাথরা কিন্তু ওথ নেবেই, ওথ নিয়েই তারা শুরু করবে, সবসময় তাদের ওথ থাকে। তো ওই ওথের কারণে কোনো ডাক্তার কিন্তু ভুল ওষুধ কখনোই দেয় না। কিন্তু তারপরেও হায়োসিয়ামাস পেশেন্ট সব সময় তার মনের মধ্যে ভয় থাকে যে সে যদি কারো প্রতি রুড হয় বা কাউকে অফেন্ড করে তাহলে সেই ব্যক্তি তার ক্ষতি করতে পারে। এটাই হলো হায়োসিয়ামাসের প্রথম কথা, এটাই হলো ওই রুব্রিক্স। ঠিক আছে? তো তাই এই রোগী তার অবস্থান সম্পর্কে সচেতন, সে অসুস্থ এবং সাথে সাথে সে রেসপন্সিবল। তাই ফেয়ার থাকার কারণে তার জন্য যে সহায়ক হতে পারে, যে তাকে হেল্প করতে পারে, তার প্রতি সে রেসপেক্টফুল থাকে, বা দেখা যাচ্ছে সে অন্য কাউকে ব্যাকআপ হিসেবে রাখতে পারে। ঠিক আছে? এই তথ্য আবার মাথায় রাখেন। হায়োসিয়ামাস যদি মনে করে যে কোথাও একটু ঝামেলা হতে পারে, সে কিন্তু একটা ব্যাকআপ রাখবে, ব্যাকআপ ডাক্তারও কিন্তু সে রাখতে পারে। তো এই তথ্যটা সবসময় হায়োসিয়ামাস পেশেন্ট ডিল করার সময় আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে? আমাদের খুব সুন্দর রুব্রিক্স আছে আমাদের রেপার্টরিতে, আপনারা দেখবেন রেফারেন্স ফ্রম দোজ অ্যারাউন্ড হিম, রেফারেন্স ফ্রম দোজ অ্যারাউন্ড হিম, প্রচুর আলোচনা করেছি আমি রুব্রিক্স, এটা আমার খুব মানে আলোচনা অনেক বেশি করা রুব্রিক্স গুলোর মধ্যে একটা। তো এই রুব্রিক্সটা মূলত মহামতি কেন্টের দেওয়া রুব্রিক্স, কেন্ট দিয়েছিলেন। ঠিক আছে? তো সেই সময় কিন্তু এই রুব্রিক্সের মধ্যে অনেকগুলো মেডিসিন ছিল না কেন্টের জামানায়, পরে অনেকগুলো মেডিসিন ঢুকেছে। তো আমরা সালফার আলোচনা করার সময় রুব্রিক্সটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই না? তো এই রুব্রিক্সে থাকা যতগুলা মেডিসিন আছে, কেন্টের জামানায় মানে 7-8টা মেডিসিন ছিল, এখন 11-12টা মেডিসিন আছে এই রুব্রিক্সের মধ্যে। তো এই রুব্রিক্সে থাকা এক একটা মেডিসিন কিন্তু এক এক কারণে রেফারেন্স প্রদর্শন করে, তার আশেপাশে যারা আছে তাদেরকে এক এক কারণে রেফারেন্স দেয়। রেফারেন্স দেওয়া মানে কি? সম্মান দেওয়া, সম্মান প্রদর্শন করে। যেমন ধরেন যে এই রুব্রিক্সে কেন্টের জামানায় কোকুলাস ছিল প্রথম যে মেডিসিনটা, আমি লিস্ট দিইনি মনে হয় আপনাদের দিই, এই দেখেন এই মেডিসিনের লিস্ট। এই প্রথম মেডিসিনটা হচ্ছে কোকুলাস, তাই না? তো এই কোকুলাস, আমি সব কথা বলতেছি না, সালফার তো আলোচনা করেছি, সাইলেশিয়াও আলোচনা করেছি। কোকুলাসটা কি হয়? কোকুলাস কি? কোকুলাসকে যদি আমরা মানে আমরা যদি কোকুলাসের কোর বুঝি, এপিসেন্টার বা একদম সেন্ট্রাল জিনিস বুঝি, তাহলে কোকুলাস কি একদম একটা জেনুইন কেয়ারটেকার। কোকুলাস নিজের কথা বাদ দিয়ে সেলফলেসনেস, তাই না? টেক কেয়ার করে আশেপাশে যারা থাকে তাদের, এবং প্রচুর পরিমাণে রেফারেন্স থাকে। জেনুইন মানে বলতেছি যে পপুলাসের মধ্যে যে মানে কেয়ারিং, মানুষের টেক কেয়ার করার যে মেন্টালিটি, এটা কিন্তু একদম ফেক না। যখন পপুলাস কারো সেবা যত্ন করবে, এটা একদম অন্তর দিয়ে করবে, ভেতর থেকে আসবে। ঠিক সেরকমই পপুলাস কাউকে যদি শ্রদ্ধা জানায়, কাউকে যদি রিগার্ড জানায়, বা কারো যদি কেয়ার করে, তাহলে সে একদম হৃদয় দিয়ে করবে। এটা হলো পপুলাসের একটা স্পেশাল মানে বৈশিষ্ট্য, এটা আপনি অন্য কোনো মেডিসিন ওইভাবে পাবেন না। দেখেন এই খুব সুন্দরভাবে কেয়ার করে আরেকটা মেডিসিন হচ্ছে স্টাফিসিক্রিয়া, তাই না? স্টাফিসিক্রিয়াও কিন্তু দেখেন রেফারেন্স অ্যারাউন্ড ডোজের মধ্যে নাই, তার মানে সেখানেও কিছু মিশাল দেওয়া আছে, মিশ্রণ আছে, তাই না? পপুলাসের মধ্যে সেই জিনিসটা আপনি পাবেন না। তো রেফারেন্সে থাকা অন্যান্য মেডিসিন গুলা নানান কারণে আশেপাশের লোকজনকে সম্মান দেখায়, অন্যদের প্রতি কাইন্ড থাকে, অন্যদের প্রতি সদয় থাকে, আলাদা আলাদা কারণে। আমরা যখন আলাদা মেডিসিন গুলো করবো তখন ইয়েগুলোতে সে সময় ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। তো আমরা আজকে যে মেডিসিন আলোচনা করছি হায়োসিয়ামাস, তাহলে হায়োসিয়ামাস তার আশেপাশে
থাকা যারা আছে তার আইপিআর, আশেপাশের লোকজন, তাদেরকে রেফারেন্স কেন দেখায়? এবার তাহলে আপনারা একটু সারাংশ করে দেন দেখি, কেন রেফারেন্স দেখায় বলেন, কি বুঝলেন? তার আশেপাশে থাকা যে কোনো একজনও হতে পারে, ডাক্তারও হতে পারে শুধুমাত্র, বা তার বউ হতে পারে, বা নার্স হতে পারে। কেন তাদেরকে রেফারেন্স দেখায় বলেন? রেফারেন্স দেখায় এই জন্য যে যাতে উনি মানে প্রয়োজনে সাহায্য পেতে পারে। এক্স্যাক্টলি, তার প্রয়োজনে সে তাকে যাতে ডিনাই না করে, না না তোমাকে হেল্প করা যাবে না, যাও তুমি দূরে যাও পরে, এই একটাই কারণে। ঠিক আছে, আমার যত্ন, আমার অ্যাসিস্ট যখন প্রয়োজন তখন যাতে আমি পাই। ঠিক আছে, তার প্রয়োজন হলো একটা ওষুধ, ডাক্তার যাতে সাথে সাথে ওষুধটা দেয়। তো একজন হায়াসোমাস রোগী মনে করেন যে সে একজন হাজবেন্ড, হ্যাঁ, এই রোগী মনে করেন একজন হাজবেন্ড, তার অসুস্থতার সময় সে নিশ্চিতভাবে তার ওয়াইফের সাথে খুব ভালো থাকবে, খুব ভালো ব্যবহার করবে, সে ওয়াইফকে অফেন্ড করার চেষ্টাও করবে না। ওয়াইফ তা কেন করবে না? কারণ ওয়াইফ তাকে ওষুধ দিবে, ওয়াইফ তাকে পথ্য দিবে, বা ওষুধ সে একাই হয়তো তুলে খেতে পারছে না, তাকে তুলে খাওয়াই দিল, খাবার সে খেতে পারছিল না, তাকে তুলে খাওয়াই দিল। বুঝতে পারছেন? এখন হায়াসোমাস রোগী হয়তো যখন তার নর্মাল লাইফ ছিল, মানে অসুস্থ ছিল না, সুস্থ অবস্থায়, তখন সে স্ত্রীকে গালমন্দ করতে পারে, তাকে অফেন্ড করতে পারে, বাচ্চাদেরকে অফেন্ড করতে পারে, থাপড়াতে পারে, উল্টাপাল্টা কথা বলতে পারে, মুখ খারাপ করতে পারে। কিন্তু যখন সে অসুস্থ হয়ে পড়ে তখন সে তার পরিবারের সদস্যদের টেক কেয়ার করে, অফেন্ড করবে না। কারণ সে ভয় পায় যে তারা তাকে ভুল ওষুধ দিতে পারে, উল্টাপাল্টা কিছু খাওয়াতে পারে। তো ধরেন যে পেটের সমস্যা হয়েছে, তেলে ভাজা কোনো জিনিস দিয়ে দিল, হ্যাঁ খাগা খায় মর, এরকম মনোভাব নেই। সে ভাবে যে এরকম করে যদি দিয়ে দেয় তাহলে তো আমার 12টা বেজে গেল। এই কারণেই হায়াসোমাস তার আশেপাশের লোকজনদের প্রতি নাইস থাকে, বা রেফারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম থাকে। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন তো? এগুলো বুঝতে হবে ধীরে ধীরে, আমরা হায়াসোমাসকে একটু অন্যভাবে জানবো, বুঝবো। ঠিক আছে, আমরা তো হায়াসোমাস। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জি, বুঝতে পারছি। আর মনে হচ্ছে ভালো প্রতিদানের আশাতে সেটা করে স্যার। হ্যাঁ, প্রতিদান মূলত কি? প্রতিদান পাওয়ার আশা। আমার অসুস্থ অবস্থার প্রতিদান, নট আমি সুস্থ আছি আমাকে কোটি টাকা দিবে, সেটা না। আমি যখন বিপদে পড়বো, আমার যখন সাপোর্টের প্রয়োজন হবে, আমি চাইবো আমাকে যাতে সে ডিনাই না করে, এটাই হলো তার গোল। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই সময় বা নার্স বা তার কাছ থেকে, যার কাছ থেকে তার হেল্প দরকার, তাই না? তো দেখেন, আমরা মানে হয় কি, কারো মনে করেন যে কেউ আমাকে দয়া করছে, বা কেউ আমার প্রতি কাইন্ড হচ্ছে, বা কেয়ারিং নেচার যখন আমরা শুনছি, এইরকম শুনলে আমরা কিন্তু খুব সহজে ট্র্যাপ হয়ে পড়ি। হ্যাঁ, আমরা ট্র্যাপ হয়ে যাই, আমরা দেখা যাচ্ছে আবেগে আপ্লুত হয়ে যাই, একটা জায়গায় আটকে যাই। ঠিক আছে, আমরা ভাবি যে উফ কি ভালো মানুষ, সে খুব ভালো, হ্যাঁ সে খুব কেয়ারিং পারসন। হ্যাঁ, আপনি কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আগে থেকে এক ধরনের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আপনি এক ধরনের ইমেজ তার সম্পর্কে মনে করে রেখেছিলেন। কিন্তু আপনি যখন আপনার আচরণ বা মানে ওই পার্সনের আচরণ দেখলেন, কেয়ারিং বিষয়টা দেখলেন, তখন দেখা যাচ্ছে আপনার ইমেজটা তার প্রতি অন্যরকম হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। কিন্তু এই বিষয়টা হয় কি, আমাদের একজন ফিজিশিয়ান হিসাবে করাটা উচিত হয় না। আমাদের এই ট্র্যাপ হয়ে যাওয়া যাবে না। আমরা কোনো কারো আবেগে আমরা কিন্তু আটকে যাব না, এই ট্র্যাপে পা দেব না। হ্যাঁ, এরকম ক্ষেত্রে আমাদের মস্তিষ্ক কাজে লাগাতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে কোনো কারণ ছাড়াই একজন অসুস্থ মানুষ কেন অন্যদের সাথে ভালো ব্যবহার করতে যাচ্ছে। হ্যাঁ, এই যে রেফারেন্স অ্যারাউন্ড দিস, এই রুব্রিক্সটা যখন আপনি কোয়ালিফাইং করতে যাবেন, মানে আপনি নিতে যাবেন, তখন আপনাকে ডেফিনেটলি এই প্রশ্নের
বুঝতে হবে যে এই পার্সন কেন আমার সাথে এত ভালো আচরণ করছে, হঠাৎ করে কেন এত খোঁজ খবর নিচ্ছে, এই ভাবনাটা আপনার মধ্যে থাকতে হবে। তো এই ভাবনা হায়োসোমাস, মানে শুধু নট অনলি হায়োসোমাস, এই রেফারেন্সে থাকা যে মেডিসিন গুলো আছে সেটাকে আপনাকে বুঝতে শেখাবে। আপনি কারো ইমোশনে ট্র্যাপ হয়ে যাবেন না। আপনি যদি বুঝতে যান তাহলে হায়োসোমাসের ক্ষেত্রে দেখতে যাবেন যে এ কিন্তু 100 জনের প্রতি রেফারেন্স হচ্ছে না, সে রেফারেন্স হচ্ছে সেরকম পার্সনের প্রতি যার কাছ থেকে সে বেনিফিটেড হবে। কখন? যখন সে অসুস্থ অবস্থায় তার প্রয়োজন পড়বে, আর তার প্রয়োজনের সময় সে যখন বলবে যে আমাকে এটা দাও, আর সে ডিনাই করবে না, এইরকম কন্ডিশনে। ঠিক আছে? তো এখন আরেকটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি হায়োসোমাস সম্পর্কে। আরেকটা বিষয় হলো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মানে খুব ভালোভাবে নোট করে নেন, কোন জায়গায় এটা মেশাতে যেন না। হ্যাঁ, এই আমি একটা স্টেপ অনুযায়ী আপনাদেরকে হায়োসোমাসটা মাথায় ঢুকাচ্ছি। হায়োসোমাস যেহেতু অনেক বেশি ইউজ আমরা করেছি, যারা পুরনো প্রতিদিন ইউজ করি, এবং একটা ওই ফেয়ার বিট্রে এবং ওই চিন্তা চেতনা দিয়ে আমরা কিন্তু আগাই, কিন্তু আমরা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে হায়োসোমাসকে দেখার চেষ্টা করতেছি, ওই কারণে একটার সাথে একটা অ্যামালগেট করে ফেলবেন না। হ্যাঁ, তো এটা নোট করে নেন। এটাও আমাদেরকে হায়োসোমাস দেখতে গেলে আমাদেরকে এটা মাথার মধ্যে রাখতে হবে। সেটা হলো, সে যখন তার প্যানিক কন্ডিশন থাকে, প্যানিক অবস্থাতে সে কোনো রিয়াকশন করে না। হায়োসোমাসের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারা লিখেন, তার প্যানিক অবস্থায় রিয়াক্ট করে না। এরা সমস্যার শুরুতে কোন একটা সমস্যা হয়ে গেলে আল্লাহ কি হলো আমরা করে আটকে উঠি, এই যে আতঙ্ক তৈরি হওয়া, হ্যাঁ, এটাতে তার কোনো রিয়াকশন থাকে না, কোনো প্রতিক্রিয়া করে না। একদম শুরুতে, সমস্যার শুরুতে, তার অসুস্থতার শুরুতে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্টের শুরুতে সে প্রতিক্রিয়া করে না। তার কোনো সমস্যা নিয়ে এতটাই মানে সে কুল থাকে, প্রতিক্রিয়া তার মধ্যে থাকে না। সে ভাবে যে ঠিক হয়ে যাবে, এই সমস্যাটা তার ক্ষতি করবে না, বা এতে কোনো রিস্ক নাই, এজন্য সে ডাক্তারের কাছে প্রথমে যায় না। এটা হলো একটা পয়েন্ট, এটা মনে রাখেন। আর হায়োসোমাসের দ্বিতীয় পয়েন্ট হলো, এই ওয়ার্ডটা লিখে নেন, রিস্ক। হায়োসোমাসের লাইফে খুব গুরুত্বপূর্ণ শব্দ এটা একটা, রিস্ক, RISK, রিস্ক। রিস্ক বলে না, খুব রিস্কি। রিস্কের বাংলা কি? বিপদ, ঝুঁকি, তাই না? ঝুঁকি। হায়োসোমাসের জীবনে রিস্ক শব্দটা খুব ইম্পর্টেন্ট। হায়োসোমাস চিনতে গেলে আপনাকে রিস্ক শব্দটার ফিলিংসটা বুঝতে হবে, এই শব্দটার মানে আপনার মাথার মধ্যে আসতে হবে, তাহলে আপনি হায়োসোমাস খুব ভালোভাবে বুঝতে পারবেন। হায়োসোমাস এমন কিছু করবে না, বা এমন কোনো কাজ করবে না, বা এমন ওয়েতে কাজ করবে না যা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, রিস্কি হতে পারে। যে যেখানেই কোনো ঝুঁকি থাকবে সেখান থেকে হায়োসোমাস পালিয়ে যাবে, এটাও লিখে রাখেন, লিখার দরকার, এটা মুখস্থ করে রাখেন। যেখানে কোনো রিস্ক, ন্যূনতম রিস্ক, সেখান থেকে হায়োসোমাস পালিয়ে যাবে। এটা হলো হায়োসোমাসের ফান্ডামেন্টাল বিষয়, কোর। বুঝতে পারছেন? হায়োসোমাসের ফান্ডামেন্টাল বিষয় বুঝতে পারবেন এই বিষয়টা। তাহলে এক কথা বলতে পারি রিস্ক অ্যাভয়েডার। হ্যাঁ, বলতে পারেন রিস্ক অ্যাভয়েড স্কেপ করে যায়, হ্যাঁ, পালিয়ে যায়। একটু মন দিয়ে শুনেন, একটার সাথে একটা মিলাতে যান না, তাহলে কিন্তু অ্যামালগেট করে ফেলবেন। এটা মানে আমার খুবই কষ্ট হয়ে যায়। সেটা হলো যখন অন্য কোনো অ্যাঙ্গেলে এসে আমাদের সাথে আমাদের পড়ার স্টাইলের মধ্যে আপনি ঢুকে পড়েন, তখন কিন্তু পুরোটা অ্যামালগেট হয়ে যায়। কারণ আমরাও তো একটা সময় এরকম স্টেজে ছিলাম, আজ থেকে 15 বছর আগে, 12 বছর আগে, ওই শুনেই যেতাম। দেখেন, আমি 5টা-7টা হায়োসোমাস ক্লাস নিই, আপনি নিজেই বলবেন যে না, কমপ্লিটলি ডিফারেন্ট কিছু একটা শিখলাম, হায়োসোমাসকে অন্য অ্যাঙ্গেলে ডিসকভার করলাম, এটা আপনি বলতে বাধ্য। তো এই কারণে বি পেশেন্ট, ঠিক আছে, ধৈর্য রাখেন। তো এটা, এই রিস্কের যে বিষয়টা, এটা খুব সহজ হতে পারে। মনে করেন যে একজন পেশেন্ট আসলো আপনার কাছে, হ্যাঁ, আপনি তার কেস টেকিং শুরু করলেন, ঠিক আছে।
রুগী আপনাকে এই ভাষ্যটাই দিল, এই ভাষ্যগুলো আপনারা লিখে নিতে পারেন। এগুলো দেয়, রুগী এরকম কথা বলে যে ডাক্তার সাহেব যেখানে কোনো রিস্ক, আমি যেখানে কোনো রিস্ক দেখি সেখান থেকে আমি পালিয়ে যাই, আমি সেখানে থাকি না। যেখানে আমি এরকম অনেক রুগী এসে বলে আমি ভাই স্যার বা ভাই বা ডাক্তার সাহেব রিস্কের জায়গায় আমি নাই, আমাকে কখন পাবেনই না। কথা কিন্তু একই হলো, যেখানে রিস্ক দেখি সেখান থেকে আমি পালাই যাই, সেখানে থাকি না। যে যে ভাষায় বলুক, মূল জায়গাটা হলো রিস্ক যেখানে, সেখান থেকে আমি পালাই যাই, আমি নাই। তো এরকম ক্ষেত্রে এরকম কথা যখন আপনি শুনতে পাবেন, এরকম কথা সারমর্ম যখন আপনার মনের মধ্যে বাজবে, তখন আপনার আইডিয়া, আপনার মাথায় একটা আইডিয়া চলে আসতে হবে যে এই রুগীটা হাইসোমাস হতে পারে। ঠিক আছে? তো আমি একটু আগে যে কথা বলতেছিলাম, হায়াসোমাস রুগী তার কমপ্লেন রাখা বন্ধ করে, কমপ্লেন রাখা বন্ধ করে প্রথম অবস্থায়, এটা ব্র্যাকেটে, হ্যাঁ, কমপ্লেন রাখা বন্ধ করে। তো আমাদের রুব্রিক্স আছে, ইনডিফারেন্স কমপ্লেইন ডাজ নট, এই রুব্রিক্সটা একটু লিখে নেন। ইনডিফারেন্স কমপ্লেইন ডাজ নট, একটু ইনডিফারেন্স কমপ্লেইন ডাজ নট, এই রুব্রিক্সটা আমি এর আগে কখন পড়াইছিলাম আমার মনে পড়ছে না। ইনডিফারেন্স কমপ্লেন, না এটা পড়াইনি আমি, মনে হয় কি পড়াইছিলাম, কমপ্লেনিং ইনজুরি অফ কমপ্লেনিং, তখন মনে হয় কমপ্লেন নিয়ে অনেক কথা বলেছিলাম, তাই না? আচ্ছা, আবার ওগুলো আলোচনা হবে, আমি এটাই আলোচনা করি। ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট, ঠিক আছে? দেখেন এখানে মেডিসিন আছে এপিস, হায়োসিয়ামাস, স্টামোনিয়াম, ওপিয়াম, তাই না? তো স্টামোনিয়াম আমার পরের মাসের, আমি স্টামোনিয়াম নিয়ে সেরকম কথা বলতেছি না, আমি হায়োসিয়ামাস, ওপিয়াম মনে হয় কিছু আলোচনা করেছিলাম, তাই না? ওপিয়াম আলোচনা মনে হয় কিছুটা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, এখানে কেউ আছেন কিনা ওপিয়াম সম্পর্কে ক্লাস করেছেন? তো তখন মনে হয় এই রুব্রিক্স নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। তো দেখেন এখানে হায়োসিয়ামাস, ওপিয়াম, স্টামোনিয়াম সবগুলো কিন্তু গ্রেডের মেডিসিন। তো আমি একটু ওপিয়াম নিয়ে রিভিউ করি, তাহলে পুরনো যারা আছেন তাদেরও সুবিধা হবে। তো ইনডিফারেন্স, ইনডিফারেন্স শব্দটা সম্পর্কে আমি অনেকবার বলেছি, এই শব্দটা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। ঠিক আছে? ইনডিফারেন্স মানে কি? ইনডিফারেন্স মানে হচ্ছে আবেগগত প্রতিক্রিয়ার অনুপস্থিতির কারণে প্রদর্শিত উদাসীনতা, এটা হলো ডিকশনারি মিনিং। আবেগগত প্রতিক্রিয়ার অনুপস্থিতির কারণ মানে আবেগগত প্রতিক্রিয়া যেটা থাকতে হবে সেটা নাই, থাকে না, এই কারণে প্রদর্শিত উদাসীনতা, এই কারণে উদাসীন হয়ে উদাসীনতার ভাব দেখায়। কাম থাকা, কাম, সিএলএম, কাম থাকা, শান্ত থাকা, তাই না? এবং দেখাচ্ছে যে সে যেন ওটা কেয়ারই করে না, এরকম কিছু একটা, যা হবে হবে, এই যে কেয়ার করতেছে না, এই ভাবটা হলো ইনডিফারেন্স। এটা হলো এ ক্যাজুয়াল ল্যাক অফ কনসার্ন, এ ক্যাজুয়াল ল্যাক অফ কনসার্ন। তাহলে ইনডিফারেন্স হলো প্রায়োরিটি আলাদা অন্য কিছুতে। ধরেন আপনার বিয়ে হয়েছে, বিয়ের পরে বউ আপনার সংসারে আসলো, ঘরে আসলো, তখন আপনার কাছে একটা আলাদা ধরনের গুরুত্ব কিন্তু থাকলো বউয়ের প্রতি, তাই না? আপনার বউ দেখা যাচ্ছে যে ঠিক আপনাকে ওইরকম করে, যেন আমার হাজবেন্ড বাড়ি থেকে বাইরে থেকে আসছে, তার কি প্রয়োজন, সে কি পছন্দ করে, কি পছন্দ করে না, কিসের সমস্যা হচ্ছে, কি করলে ভালো থাকবে ইত্যাদি নানান বিষয়ে খেয়াল রাখে। কখন খেতে যেতে হবে, হাজবেন্ড কোন খাবারটা পছন্দ করছে, এরকম বিষয়গুলো সে খেয়াল রাখে। হ্যাঁ, তো মানে আপনার মন বুঝে সে আপনাকে কিন্তু সেবা করবে। এবার যখন একটা বাচ্চা হয়ে গেল, একটা নিউ বর্ন, একটা নিউ বেবি আসলো আপনার ঘরে, তখন বাচ্চা আর আপনার মধ্যে একটা ডিফার তৈরি হবে, আপনার বউয়ের ক্ষেত্রে একটা ডিফার, একটা পার্থক্য তৈরি হবে। ধরেন যে আপনি আপনার বউয়ের কাছে কিছু চাচ্ছেন, বউ দেখা যাচ্ছে যে বাচ্চাকে নিয়ে আছে, আগে বউয়ের কাছে চাওয়া লাগতো না, বউ আপনাকে দেখলেই আপনাকে জিনিস দিয়ে দিত। এখন বউয়ের কাছে যাচ্ছেন, ও এটা দাও, আরে তুমি নিজে নাও, ওখানে আছে ওখান থেকে নিয়ে নাও। হ্যাঁ, বাচ্চাকে খাওয়াতে হবে, বাচ্চা কাঁদছে, আগে ওটাই করি, তুমি নিজের কাজটা নিজে করো। তাহলে এখন হলো এই ক্ষেত্রে আপনার বউ হয়ে গেল ইনডিফারেন্স, কার প্রতি? আপনার প্রতি।
এবার বাচ্চা বড় হয়ে গেল, 2 বছর 3 বছর পার হয়ে গেল, এই চলছে। এবার দ্বিতীয় বাচ্চা আসলো আপনার ঘরে। তো প্রথমে কি ছিল, বউ আপনার প্রতি, মানে আপনার হাজবেন্ড আপনার প্রতি সে ইনডিফারেন্স। এবার বউ দ্বিতীয় বাচ্চা আসার পরে প্রথম বাচ্চার প্রতি ইনডিফারেন্স হয়ে গেল। আগে বাচ্চা যেমন একটু কিছু হলেই তার টেনশন, এই ওই করা, যত্নার্থী করা, এখন ওই টানটা, ওই অ্যাটেনশনটা এই বড় বাচ্চা অ্যাজ ওয়েল অ্যাজ আপনার প্রতি আর থাকতেছে না। তাহলে অ্যাটেনশন থাকতেছে, মানে ওটা বলা ভুল, অ্যাটেনশন থাকতেছে, কিন্তু যে আগে যে লেভেলের টান, যে লেভেলের বিষয়, টেক কেয়ারের বিষয়, সেটা কিন্তু নাই। তার প্রায়োরিটি এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তার কাছে মনে হচ্ছে যে এখন আমার সবচেয়ে ছোট যে বাচ্চা আছে তার সেবা, তার প্রয়োজন আমাকে বেশি। বড় বাচ্চা তো নিজেই ইয়ে করতে পারে। হ্যাঁ, এখন মনে করেন যে কোনো কারণে বড় বাচ্চার জ্বর হলো, অসুখ হলো বা কিছু হলো, তখন মহিলা কিন্তু বড় বাচ্চার সেবা করবে। কিন্তু যখন ভালো আছে, বাবা তুই ওখানে আছে, তুই খাওয়া, খাবার দিয়ে দিল হাত থালায়, তুই নিজে তুলে তুলে খা, আর ছোট বাচ্চাকে সে ইয়ে করছে। তাহলে বুঝতে পারলেন? আর আপনার বিষয়ে তো কথা নাই, ওই ওখানে অমুক জিনিস আছে, তুমি ওখান থেকে নিয়ে খাও। তো এটাই হলো ইনডিফারেন্সের বেসিক জিনিস। ইনডিফারেন্স ক্ষেত্রে হয় কি, প্রায়োরিটি আলাদা আলাদা হয়ে যায়। ইনডিফারেন্স মানে এটা নয় যে সে বিষয়টা সম্পর্কে জানে না বা অবগত নয়, সে জানে এবং বোঝে, কিন্তু সে সময় তার প্রায়োরিটি থাকে আলাদা। ঠিক আছে? তো আমি আপনাদেরকে মানে এই এত কথা বলতেছি, এত কাহিনী দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ ইনডিফারেন্সের অনুভূতিটা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, মানে হায়াসোমাস কাম থাকতে চায়, সাথে সাথে তার মধ্যে ল্যাক অফ কনসার্নও থাকে, কিন্তু ল্যাক অফ ইন্টারেস্ট থাকে না। হ্যাঁ, ল্যাক অফ কনসার্ন থাকতেছে, কিন্তু ল্যাক অফ ইন্টারেস্ট থাকতেছে না। ঠিক আছে? সুতরাং একজন হায়াসোমাস পেশেন্টের ইনিশিয়াল রিয়াকশনটা অনেকটা ওপিয়ামের মতন আপনার কাছে মনে হবে। এখন আপনি বলতে পারেন যে স্যার এই জিনিস তো ওপিয়াম পেশেন্টের মতো। ওপিয়াম পেশেন্টেরও কিন্তু যখন প্রবলেম শুরু হয়ে যায়, জ্বর হয়, সর্দি হয়, দেখেন বাচ্চার জ্বর হলে বাচ্চা বসে আছে, দেখতেছে এরকম করে তাকায় থেকে, টিভি দেখতেছে, মোবাইল নিয়ে বলছে, বা একদিকে আছে, মোবাইল হলো হলো নাতে নাই, মা কই আছে, বাপ কই আছে, না। আর পালসিটিলা বাচ্চা যদি হতো, জেলসিমিয়াম বাচ্চা যদি হতো, তাহলে কিন্তু সে মাকে ছাড়তো না, সারাক্ষণ মায়ের সাথে আটকে লেগে থাকতো, তাই না? কিন্তু ওপিয়াম কি করতেছে, যে সে ওইরকম হায়াসোমাস এরকম প্রবলেমের শুরু, একদম শুরুতে তার মধ্যে ল্যাক অফ কনসার্ন থাকে। কি থাকে? ল্যাক অফ কনসার্ন। কনসার্ন মানে কি? কনসার্ন মানে কি? দেখি, অনেকে আবার কনসার্ন বুঝবেন না। কনসার্ন মানে কি? হোয়াট ইজ কনসার্ন? বলেন। কনসার্ন মানে সজাগ থাকা, সজাগ থাকা, সচেতন। এক আচ্ছা, ধরনের। ওপিএম এর একটু পার্থক্যটা করে দেন ওপিএমের হ্যাঁ, সাথে। ডেফিনেটলি ওপিনিয়ন নিয়ে দুদিন ধরে পার্থক্য করবো, আপনি টেনশন নিচ্ছেন কেন? কনসার্ন থাকা, ধরেন যে আপনারা কে বুঝছেন কি বুঝছেন না আমারও দিয়ে কনসার্ন, আমি লেকচার দিয়ে যাচ্ছি। আবার আমার এখানে আপনারা 40 জন আছেন, আমি 40 জনকে আলাদা আলাদা ভাবে দেখতেছি যে কে বুঝতেছে আর কে বুঝতেছে না, তাই না? কে আজকে আসলো, কে আসলো না, এই বিষয়টা দেখতে, এটা হলো কনসার্ন। তো যার যে জায়গা থেকে আসছিলাম, তো ওপিয়াম মনে করে যে এটা একটা কোনো বড় সমস্যা নয়, ইটস নট এ বিগ ইস্যু। ভালো করে ইয়ে করেন, ওয়ার্ড গুলা বুঝেন। ওপিয়াম মনে করে যে এটা একটা বিগ ইস্যু না, বিগ, এই ওয়ার্ডটা লিখে নেন। ওপিয়ামের জন্য বিগ হলো সবচেয়ে বড় একটা বিষয়, কোর, বিগ। ওপিয়ামের জন্য শব্দ হলো বিগ, বিগ। আর হায়াসোমাসের জন্য শব্দ হলো রিস্ক। কি ভুলে গেছি? ভুলে যাওয়া যাবে না, রিস্ক। তো ওপিয়ামের জন্য একটা বড় সমস্যা, ওপিয়ামের জন্য বড় সমস্যা, ওপিয়ামের শব্দ কি বললাম? বিগ। আর ওপিয়ামের জন্য একটা বড় সমস্যা, এটা বড় সমস্যা না, প্রবলেমে শুরু হয়ে গেল, জ্বর হলো, সর্দি কাশি হলো, তার কাছে মনে হয় না এটা একটা বড় সমস্যা না, ইট ইজ নট এ বিগ ইস্যু। আর হায়াসোমাসের জন্য প্রথম দিকে এটা অত রিস্ক লেভেলে পৌঁছায়নি, এটা আমার কাছে এত রিস্কি মনে হচ্ছে না। ভালো করে বুঝেন, খুব কেয়ারফুলি কথাগুলো ঢুকাই নেন, নাহলে কিন্তু উল্টাপাল্টা করে ফেলবেন। এর মধ্যে দেখা যাচ্ছে মাছল ঢুকাই ফেলছেন, আরেকটা জিনিস ঢুকাই ফেলছেন, কারণ সূক্ষ্মভাবে মাথার মধ্যে ঢুকান, খুব সূক্ষ্মভাবে, খুব সূক্ষ্ম লেভেলে আমরা পার্থক্য শিখতে যাচ্ছি।
বিগ এবং রিস্ক শব্দ দুটো আপনাকে ওপিয়াম এবং হায়াসোমাস সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে, মাথার মধ্যে ঢোকায় না। বিগ এবং রিস্ক এর মানে হলো ওপিয়াম তখনই ডাক্তারের কাছে যখন মানে ডাক্তারের কাছে যাবে যখন সে উপলব্ধি করতে শুরু করবে, যখন সে রিয়েলাইজ করা শুরু করবে যে তাকে অবশ্যই একজন ডাক্তারের কাছে যেতে হবে, না হলে সমস্যাটা আরো বড় হয়ে যাবে, আরো বাড়বে, বিগ হয়ে যাবে। পক্ষান্তরে হায়াসোমাস প্রথম দিকে এই একই অনুভূতি থাকে, ইনডিফারেন্স, ডাক্তারের কাছে যেতে চায় না, কিন্তু শুধুমাত্র ডাক্তারের কাছে যাবে যখন সে উপলব্ধি করবে যে তার হেলথ বা তার লাইফ এখন রিস্কি হয়ে যেতে পারে। যখনই রিস্কি মনে হবে তখনই সে ডাক্তারের কাছে যাবে। ওপিয়াম যখনই বিগ মনে হবে তখনই সে ডাক্তারের কাছে যাবে। কি বুঝাতে পারলাম? এনিওয়ান? জি জি, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, কিন্তু রোগী তো একই ধরনের ভাষ্য দিবে, তখন কিভাবে এক্স্যাক্টলি ডিফার করব? এটাই তো বুঝাবো। আমার কাজ তো এটাই, যাতে আপনারাই পার্থক্যগুলো করতে পারেন। তো আমরা আলোচনা করছিলাম ইনডিফারেন্স, কমপ্লেন ডাজ নট, সে কমপ্লেন করবে না, তাই না? তার কমপ্লেন থাকবে না কখন? প্রথম অবস্থায়। এবার আমরা আরেকটা রুব্রিক্স একটু বুঝি, ঠিক আছে? আরেকটা রুব্রিক্স একটু দেখি, সেটা হচ্ছে ইনডিফারেন্স সাফারিং টু। এটা লিখে নেন, ইনডিফারেন্স সাফারিং টু। ইনডিফারেন্স সাফারিং টু কি কি দেখতে পাচ্ছেন? অ্যানাকার্ডিয়াম দেখতে পাচ্ছেন, এটা কি? তারপরে কোনিয়াম দেখতে পাচ্ছেন, তারপরে কি ওপিয়াম দেখতে পাচ্ছেন, হিস্টামোনিয়াম দেখতে পাচ্ছেন, তাই না? আরো দেখতে পাচ্ছেন, হায়াসোমাস দেখতে পাচ্ছেন। এই রুব্রিক্সটাতে দেখেন হায়াসোমাস নাই, ওপিয়াম আছে, কিন্তু আগের রুব্রিকে কি হায়াসোমাস ওপিয়াম দুটোই ছিল, এই রুব্রিকে হায়াসোমাস নাই। আগেরটাতে হায়াসোমাস ছিল, ওপিয়াম ছিল, এই রুব্রিক্সে হায়াসোমাস নাই, ওপিয়াম আছে। তাহলে কি এটা, এখান থেকে কি কনক্লুশন আসে? এখন হায়াসোমাস ইনডিফারেন্স টু সাফারিং এর রুব্রিক্সে নাই, এর মানে হলো সে তার সমস্যার জন্য কখনোই স্টেপ, ভালো করে বুঝেন, মাথায় ঢুকায় নেন, সে তার সমস্যার জন্য তখনই স্টেপ বা অ্যাকশন নেবে যখন সাফারিং শুরু হবে। সাফারিং লেভেলে যখনই যাবে তখন সে আর ইনডিফারেন্স থাকবে না, এই রুব্রিক্সে সেটাই বলছে। যখনই সে জানবে তার সাফারিং আসতেছে, আমার সমস্যা যেটা হচ্ছে এটাকে আমাকে এখন সাফার করতে হবে, তখন এই মনে হওয়া মাত্রই, রিস্কি মনে হওয়া মাত্রই হায়াসোমাস ব্যবস্থা নেবে। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? সাফারিং মানে কি? এবার আসেন, সাফারিং মানে কি? হোয়াট ইজ সাফারিং? সাফারিং কাকে বলে বলেন তো, একটু বুঝান দেখি। সাফারিং মানে হলো বয়ে নেওয়া, কষ্ট ভোগ করা। কষ্ট ভোগ করা। আচ্ছা, কষ্ট ভোগ করা, ঠিক আছে, বয়ে নেওয়া, কষ্ট ভোগ করা। আচ্ছা, আমি একটু ভালো করে বুঝাই। সাফারিং এর মূল ভাবনাটা হলো যখন কোনো সমস্যার কারণে কোনো একটা ব্যক্তি স্টাক হয়ে যায়, একটা জায়গায় আটকে যায়। স্টাক হওয়া তো বুঝেন না, বলেন না আমরা স্টাক হয়ে যাচ্ছে। যেমন ধরেন যে আমি খেতে পারছি না, এই জ্বরের পর থেকে খেতে পারছি না, চলাফেরা করতে পারছি না, কাজ করতে পারছি না, হাঁটতে পারতেছি না, এটাকে বলে স্টাক হয়ে যাওয়া। আমি বুঝাতে পারলাম? সাফারিং হচ্ছে এটা, যেখানে স্টাক হয়ে যায় ব্যক্তি, কাজ করতে পারে না, হাঁটতে পারে না, চলাচল করতে পারে না। এটাতেই ওপিয়ামের সমস্যা। তখনই ওপিয়ামের সমস্যা হয় যখন সে অনুভব করে, মনে করেন গত 3 দিন ধরে সে খেতে পারেনি, 3 দিন একটু খেতে পারেনি, দানা পানি মুখে দিতে পারেনি, এভাবে 3 দিন কেটে গেছে। কি বললাম? সাফারিং, ইনডিফারেন্স সাফারিং টু, তাই না? সে সাফারিং হয়ে পড়ে আছে, কোনো রিয়াকশন নাই, তার মধ্যে কোনো ওয়ারি তৈরি হচ্ছে না, কোনো দুশ্চিন্তা তৈরি হচ্ছে না, কিন্তু সে চিন্তা শুরু করবে যদি চতুর্থ দিনও খেতে না পারে। কেন? কারণ চতুর্থ দিন আমি খেতে পারিনি, তাহলে আমার জীবন চালানোটা এখন কঠিন হয়ে যাবে, আমার তো এনার্জি নাই হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে।
খুব ভালো করে বুঝেন, চতুর্থ দিন হবে ওপিয়ামের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ 3 দিন সে তো ইন্ডিফারেন্স ছিল, গড়িমসি করে পার করে দিয়েছিল, ইন্ডিফারেন্সে পার করে দিয়েছে। কিন্তু চতুর্থ দিনে তার এবার তার জন্য বিকিস হয়ে যাচ্ছে। তো হায়াসোমাসের ক্ষেত্রেও এই একই টাইপের জিনিস ঘটে। কিন্তু হায়াসোমাস তখনই ব্যবস্থা নেওয়া শুরু করবে যখনই সে রিস্ক অনুভব করবে। কিন্তু ওপিয়াম সাফারিংকে কেয়ার করে না, ইন্ডিফারেন্স সাফারিংকে কেয়ার করে না। সুতরাং সাফারিং এ ওপিয়ামের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু হায়াসোমাসের জন্য গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, হায়াসোমাস পেশেন্ট কি ইনস্ট্যান্ট ডাক্তারের কাছে যাবে নাকি কিছু সময় অপেক্ষা করবে? কি মনে হয় এই দুই আগের রুব্রিক্স দেখে কি মনে হচ্ছে? ইনস্ট্যান্ট ডাক্তারের কাছে যাবে হায়াসোমাস দ্রুত। না না না, এই জায়গায় তো বেসিক পার্থক্য। হ্যাঁ, হায়াসোমাস কিছু সময় অপেক্ষা করে, তবে অসুস্থতার জন্য ডাক্তারের কাছে না যাওয়ার কারণ আলাদা আলাদা হয় বিভিন্ন হায়াসোমাস পেশেন্টের। এগুলো আমরা এখন দেখব, কিছুটা সময় দেখবে। ইন্ডিফারেন্স তো হ্যাঁ, কিছুটা সময় সে দেখবে। একটা কথা আপনাদেরকে বলি, তো এগুলো মনে রাখতে হবে। এই দুই রিমেডি, হ্যাঁ, এই দুই রিমেডির কথা পরে থাক। কারণ একই রিমেডির দুজন রুগী, কারণ হায়াসোমাসের দুজন রুগী আপনার কাছে আসলো, দুইজন রুগী সবসময় কিন্তু একই রকম রিয়াকশন দেখাবে না, বা একই ধরনের কথা বলবে না, বা একই ধরনের ভাষ্য দিবে না। হয়তো ওয়ার্ড কিছুটা পরিবর্তন থাকবে, তার জেস্টারে কিছু পরিবর্তন থাকবে, কিন্তু তারপরেও তাদের ভাবনা একই থাকে। হ্যাঁ, এই কারণেই তারা ওই একই মেডিসিনের রুগী বা ওই একই মেডিসিনের প্রতিনিধিত্ব করে। এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখবেন। ঠিক আছে, একই ভাষ্য একই রিয়াকশন দিচ্ছে তা কিন্তু না। রোগ হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে না যাওয়া, এই বিশেষ মানসিকতা অন্যান্য ওষুধের মধ্যেও রয়েছে। কিন্তু হায়াসোমাসকে আমরা অন্যান্য রিমেডি থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো সেটাই আমরা এখন শিখবো, এটাই আমরা এখন জানবো। ঠিক আছে, আমাদের অনেক মেডিসিনের পেশেন্ট আছে যারা ইনিশিয়ালি কোনো প্রবলেম হলে তাদের রিয়াকশন হলো ওয়েট করো, ওয়েট ওয়েট ওয়েট, এখনই ডাক্তারের কাছে যাব না। আর্নিকা আমরা পড়েছিলাম, মনে আছে? আর্নিকার কথা ভাবেন, ওয়েট। এখন প্রশ্ন হলো, একজন রুগী কেন শুরুর দিকে ওষুধ খেতে চায় না? যেহেতু আমরা আজকে শুধুমাত্র হায়াসোমাস নিয়ে আলোচনা করছি, সাথে কিছুটা ওপিয়াম থাকবে, আমরা এই হায়াসোমাসটাকে ফোকাস করে আলোচনাগুলোকে আগায় নিব। ঠিক আছে, হায়াসোমাস পেশেন্ট রোগের ইনিশিয়াল স্টেজে, একদম শুরুর স্টেজে কাম থাকে, শান্ত থাকে। তার প্রথম কারণ হলো কি? প্রথম কারণ কি হতে পারে? এনি আইডিয়া? প্রথম কারণ হলো হাই স্পিরিটেড। এই রুব্রিক্সটা আমি প্রচুর আপনাদের সাথে আলোচনা করেছি। হাই স্পিরিটেড প্রথমত এই রুব্রিক্সের মধ্যে দুটো শব্দ আছে, একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে স্পিরিটেড, তাই না? তো এই রুব্রিক্সের মধ্যে দেখেন ওপিয়াম দেওয়া আছে, আমি মেডিসিন সহ দিয়ে দিয়েছি, ওপিয়ামও আছে, হায়াসোমাসও আছে। উভয় রিমেডির প্রথম রিয়াকশন হলো অ্যাকশন না নেওয়া, ডাক্তারের কাছে না যাওয়া। কারণ তারা ফিল করে যে চিন্তার কিছু নাই, ওয়ারিড হওয়ার কিছু নাই, এত তাড়াতাড়ি কেন ডাক্তারের কাছে যাবো, দেখা যাক কি হয়। হাই স্পিড হলো সে নিজেকে কখনো ডিমোরালাইজড করে না, নিজের মনোবল কখনো ভেঙে যেতে দেয় না, সর্বদা এই বিশ্বাস বজায় রাখে যে পরিস্থিতি ভালো হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কিভাবে, এটা কিন্তু সে জানে না। হায়াসোমাসও জানে না, ওপিয়ামও জানে না। একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন আর একটু ভালো। তো একটা রোগীর কেস টেকিং করার সময় রোগী বলছে যে ডাক্তার সাহেব, আমার ধারণা ছিল যে আমার কখন ওষুধ খেতে হবে না, কারণ এ যাবৎ মানে আমার স্মরণকালে ওই পার্সনের কখনোই কোনো সমস্যা হয়নি, যার কারণে তাকে ওষুধ খেতে হয়েছে, সব সময় সে ভালো ছিল। এবারই প্রথমবার এমন একটা সমস্যায় ভুগছে যেটা জীবনে আর কখনো তার লাইফে আসেনি। এবার এই সমস্যাটা যখন শুরু হয় তখন
এই পার্সনের মধ্যে ফার্স্ট রিয়াকশন হলো আচ্ছা ঠিক আছে ওকে। প্রবলেম যখন আসছে, এতদিন যখন এরকম সমস্যা হয়নি, আমার তো কখনোই এরকম স্বাস্থ্যগত হেলথ রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন আমাকে কখনোই হয়নি, এই জন্য ফার্স্ট যে বিষয়টা ঘটে সেটা হলো সে জানে না যে কি রিয়াকশনটা করতে হবে, এটা একটা বিষয়। সুতরাং তার ফার্স্ট রিয়াকশনটা হলো যে আমার এই সমস্যাটা হয়েছে, আমার তো এর আগে কখনোই হয়নি, জীবনেও হয়নি, এই সমস্যাটা হলো এখন আমাকে কি করতে হবে, এটা সে জানে না। যেমন ধরেন যে এই ধরনের রোগী এসে আপনাকে বলবে যে তার শরীরে কোথাও কখনো কোনো প্রবলেম বা পেইন কখনো হয়নি, কিন্তু গত 1 মাস ধরে শরীরের মধ্যে পেইন অনুভব হওয়া শুরু হয়েছে। হয়তো সে বলবে যে একটা বিশেষ জয়েন্ট, ধরেন যে এলবো বা হাঁটু বা শরীরের কোনো একটা পার্ট বা কোনো একটা অর্গানে তার ব্যথা অনুভূত হচ্ছে। এমনটা কখনোই এর আগে হয়নি, রোগীরা এইভাবে বলে, এমনটা এর আগে কখনোই হয়নি। সুতরাং এক্ষেত্রে একজন রোগীর রিয়াকশন কিছুটা, মানে রিয়াকশন তৈরি হতে কিছুটা সময় লাগে, কারণ এর আগে কোনো অভিজ্ঞতা তার ছিল না, রিয়াকশন দেওয়ার অভিজ্ঞতাও তার নাই। সে জয়েন্ট পেন সম্পর্কে জেনেছে এই জাস্ট কিছুদিন আগে, কয়েক সপ্তাহ বা একটা মাস আগে, এর আগে এ সম্পর্কে তার কোনো আইডিয়াই ছিল না। সুতরাং তার বুঝতে তো কিছু সময় তো লাগবে। এখন কি করতে হবে, কেন এরকম পেন হচ্ছে, এখন এর জন্য কি করা যেতে পারে, তাকে ডাক্তারের কাছে যেতে হবে কিনা, নাকি সে একটু ওয়েট করে দেখবে, এরকম নানান ভাবনা তার মাথার মধ্যে আসছে, কারণ ওই একই কথা, তার অভিজ্ঞতা তার নাই। তো রুগী তার বর্তমান সমস্যাকে এত গুরুত্ব সহকারে নেয় না, এবং তার বিশ্বাস থাকে যে পরিস্থিতির যে বেনটা হচ্ছে এটা উন্নতি সে নিজে নিজেই হয়ে যাবে। এটা একটা সাময়িক সমস্যা হতে পারে, কিছু সময় যেতে দিলে আপনা আপনি ঠিক হয়ে যাবে, এর জন্য কিছু করার দরকার নেই। সুতরাং এরকম কিছু সমস্যা নিয়ে প্রায় আপনার কাছে দেখবেন যে অনেক রুগী আসছে যারা আপনার কাছে এসে বলবে তাদের জীবনে, ডাক্তার সাহেব আমার জীবনে কখনোই কোনো প্রবলেম হয়নি, আমার জীবনে আমার লাইফে এরকম প্রবলেম হয়নি, এবং এইবারই প্রথম লাইফে এই প্রবলেম হওয়া শুরু হয়েছে এবং এটাতে আমি ভুগছি। যেমন ধরেন যে রুগীরা আসে বলে ডাক্তার সাহেব আমার ডায়াবেটিস হয়েছে, আমার ব্লাড প্রেশার হয়েছে। হ্যাঁ, অনেক রুগী এসে বলবে যে ডাক্তার সাহেব এই ভাষ্যগুলো লিখে নিতে পারেন, এসে বলবে ডাক্তার সাহেব ঠিক আছে আমার তো 40-50 বছর পার হয়ে গেল, আমি কোনো সমস্যা, কোনো ওষুধ কখনো খেতে হয়নি, কোনো সমস্যা ছাড়াই আমি এতদিন ভালোভাবে চলে আসছি, কিন্তু হঠাৎ করে আমার ডায়াবেটিস ধরা পড়েছে ডাক্তার সাহেব, হঠাৎ করে আমার বিপি, উচ্চ ব্লাড প্রেশার ধরা পড়েছে, উচ্চ রক্তচাপ ধরা পড়েছে। হ্যাঁ ডাক্তার সাহেব হঠাৎ করে আমার বাত ধরা পড়েছে, হঠাৎ করে আমার রিউমেটিক ফিভার ইয়ে করেছে, এরকম আমার জীবনে এর কোনো সিমটম ছিল না ডাক্তার সাহেব, আমার কোনো লক্ষণ, এরকম কোনো কষ্ট আমার মধ্যে ছিল না। তাই খুব স্বাভাবিক যে রোগীর মধ্যে এরকম রিয়াকশন আসছে। তাহলে এর প্রথম কারণ হতে পারে এটা একটা লাইফ লাইন, ঠিক আছে, একটা লাইফ লাইন, এটা মাথায় রাখেন। আমি আলোচনা করছিলাম হাইসোমাসের হাই স্পিড নিয়ে, হাই স্পিডের, তাই না? তো আমরা কিভাবে বুঝবো, একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে আমরা ধরতে পারবো। হাই স্পিডের শুধু একটা রুব্রিক্স না, বরং এটা একটা ফিলিংস, পেশেন্টের মধ্যে থাকে একটা অনুভূতি। হাই স্পিরিটেড রোগী অসুস্থকালীন সময়ও একটা মনোভাব বা একটা অ্যাটিটিউড তৈরি করে থাকে, এক ধরনের অ্যাডাপ্টেশন তার মধ্যে থাকে, সে নিজেকে দুর্বল ভাবে না, সে অসুস্থ ভাবে না, সে পড়ে যাব, ইয়ে হয়ে যাবে, এরকম ভাবে না। সুতরাং এই হাই স্পিরিটেড হলো হাইসোমাস পেশেন্টের একটা লাইফ লাইন, মানে সে যখন অসুস্থ হয়ে পড়ে তখন শুরুর দিকে সে ডিমোরালাইজড হয় না, সে হতাশ হয় না, বরং একই ধারণা নিয়ে বসে থাকে যে চিন্তার কিছু নাই, এই তো বাস কয়েকটা দিন, আর কয়েকটা দিন বাস, তারপরে সব ঠিক হয়ে যাবে, এই কয়েকটা দিনের মাত্র ব্যাপার আর কি, হ্যাঁ এর মধ্যেই ঠিক এমনি এমনি ভালো হয়ে যাবে। তো আসলে ফ্যাক্ট হলো সে অসুস্থ, তা সে মানতেছে না, আমার ডায়াবেটিস হবে কি করে, আমার না হতেই পারে না, আমার হাই ব্লাড প্রেশার, আমার বংশে কারণে আমার বিপি হতেই পারে না, এই ফ্যান্সি নিয়ে, এই কল্পনা নিয়ে সে বাস করে এবং সবকিছু ঠিক আছে, অল ইজ ওয়েল, সব ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে তার মধ্যে একটা ভয় থাকে, যা আবার সে কাউকে দেখায় না, সে কাউকে দেখাবে না, সে তার পরিবারের সদস্য বা অন্য কারো কাছে তার এই ফিলিংসটা শেয়ার করবে না, কেউ জানবেও না যে তার একটা সিমটম গ্রো করেছে বা হাইসোমাস অসুস্থ, এই জায়গায় সে সিক্রেটিভ,
কারণ সে অন্যদের মাঝে তার অসুস্থতার কথা বা তার কোনো সমস্যা আছে এটা ডিক্লেয়ার করে ডিমোরালাইজড হতে চায় না। তার মানে সে যে হাই স্পিরিটেড ধারণা নিয়ে আছে সেটা সে বজায় রাখতে চায়, এটা নিয়ে সে বসবাস করতে পছন্দ করে। তো হাইসোমাসের কাছের লোকরা তার সাথে কথা বলার সময় বা তার আচরণে ফিল করতে পারে যে সামথিং রং, কোথাও না কোথাও কোনো একটা রং আছে। আপনি যখন পেশেন্টের সাথে কথা বলবেন আপনার মনের মধ্যে এরকম চলে আসবে। সে হাই স্পিরিটেড, সে দেখাবে না, বোঝাবে না, কিন্তু আপনার মনের মধ্যে চলে আসবে। পেশেন্ট এমন আচরণ করতে থাকে যে তার সাথে কোনো কিছু রং হয়নি, সব কিছু কন্ট্রোলে আছে। ঠিক আছে? বাচ্চাদের কাছে দেখতে পাবেন যে তার বাবা মা বলবে, এসে বলবে, ডাইরেক্ট বলবে যে ডাক্তার সাহেব বাচ্চাটার এত ইনজুরি, এত জোরে আঘাত পাইছে, একবার ইনজুর্ড হয়ে গেছে, ফুলে গেছে, তারপরেও বাচ্চা বলে না কিছু হয়নি, কিছু হয়নি, হাসতে হাসতে বলে যে না, পড়ে যায় হাসে। দেখেন কিছু বাচ্চা লেগে গেছে, হাত টাত ছিলে গেছে, হাসতে থাকবে, কিছু হয়নি, কিছু হয়নি, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি বড় হয়ে গেছি না, আমি এটা ম্যানেজ করে নিব, সব ঠিক আছে, আমি ঠিক করে নিতে পারবো। বাচ্চা এই কথা বলে। এরকম বাচ্চার ক্ষেত্রে আপনারা পাবেন, মনে করেন বাচ্চার কিছু একটা হয়েছে, মা দেখে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে তাকে ছুটে নিয়ে চলে আসছে ওষুধ খেতে, ওষুধ দিতে হবে, ডাক্তার সাহেব ওষুধ দেন, ওষুধ দেন। মা আছে না, মারা এরকম টেনশন করে, হ্যাঁ ডাক্তার কাছে ছুটে নিয়ে আসছে। হ্যাঁ কোন একটা বা অনেক সময় হয় দেখবেন যে বাসায় বাচ্চা ছোটাছুটি করছে, ধাম করে যে বাড়ি খেলো, হ্যাঁ একদম ফুলে গেল কপালটা, মা সাথে সাথে মলম বা স্প্রে করতে চাচ্ছে, বাচ্চা না দিও না, দিও না, দিও না, দিও না। তখন আমরা আবার আন্নিকা মনে করি, আন্নিকাও তো ফেয়ার ইনজুরি, ফেয়ার ইয়ে আছে, তাই না? কিন্তু আমাদের বুঝতে হবে সে চায় না, ডাক্তারের কাছে মা নিয়ে আসতে চায়, সে আসতে চায় না। তাহলে ফার্স্ট রিয়াক্ট হলো আমার কিছু হলো আর আমার মা সাথে সাথে ডাক্তার আমার কাছে নিয়ে যাবে, এটা উচিত না। আর অ্যাডাল্টের ক্ষেত্রে মনোভাব হলো কেউ আমাকে বলুক যে তোমার অসুখ হয়েছে, তুমি ডাক্তারের কাছে যাও, এই পরামর্শ দিক, এটা সে অ্যালাউ করে না, এটা সে চায় না। এরা তো নিজে থেকে কখনোই প্রথমে ডাক্তারের কাছে যেতে চায় না। আবার কেউ তাকে বলুক যে এই তুমি ডাক্তার দেখাও, এই তোমার কপালটা এরকম ফোলা ফোলা লাগছে কেন, মুখটা এরকম ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, যাও ডাক্তারের কাছে যাও, এই অ্যাডভাইসটা কেউ দিক, এটাও সে চায় না। এটা হলো হাইসোমাসের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই কথাটাও আপনারা নোট করে নেন। ঠিক আছে?